সুপ্রভাত বন্ধুরা। আজ 16 এপ্রিল বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক সংবাদে। ইসলামাবাদে প্রথম দফার শান্তি বৈঠকে কেন রফা সূত্র মিলল না? শুধুই কি দুই দেশের শর্ত পূরণ না হওয়া? আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভান্স মনে করেন, শান্তি আলোচনার সাফল্যের নেপথ্যে বড় বাধা ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া অবিশ্বাস। এই অবিশ্বাস না কাটলে রফা সূত্র বার হওয়া বস্তুত কঠিন, আর এই অবিশ্বাস রাতারাতি সমাধান করা সম্ভব নয় বলেই মনে করেন ভান্স। তিনি জোর দেন, সময়ের সঙ্গে সঙ্গে অবিশ্বাস কেটে যাবে, মিলবে সমাধান। হুঁশিয়ারি দিয়ে হরমুজ প্রণালীতে অবরোধ শুরু করেছে আমেরিকা। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সেই পদক্ষেপ তেমন কোনো প্রভাব ফেলেনি জাহাজ চলাচলে। জাহাজ চলাচলের নথি দেখে এমনটাই বলছে রয়টার্স। তারা জানিয়েছে, মঙ্গলবার হরমুজ দিয়ে মোট 8টি জাহাজ পারাপার করেছে, তার মধ্যে 3টি আবার ইরানের। আমেরিকার তরফে হরমুজ তথা ইরানের বন্দর অবরোধে তেতে উঠেছে চীন। সরাসরি চীনের তরফে আমেরিকাকে বার্তা দেওয়া হলো, আমাদের বিষয়ে নাক গলাতে আসবেন না। আমেরিকার তরফে হরমুজ অবরোধের জেরে সম্প্রতি ফিরে আসতে হয়েছে চীনের এক জাহাজকে। এই ঘটনার পরেই আমেরিকাকে সতর্ক করল বেজিং। গোটা ঘটনায় হরমুজকে কেন্দ্র করে চীন আমেরিকার কূটনৈতিক পারদ চড়তে শুরু করেছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণের শিকার হওয়ার পরেও পোপ চতুর্দশ লিও বলেছেন, তিনি যুদ্ধের বিরুদ্ধে কথা বলেই যাবেন। সোমবার আলজেরিয়াগামী উড়োজাহাজে বসে পোপ লিও বার্তা সংস্থা রয়টার্সকে এই কথা বলেন। প্রথম মার্কিন পোপ তিনি। বর্তমানে বিশ্বের প্রায় 1,40,00,000 ক্যাথলিক খ্রিস্টানের প্রধান ধর্মগুরু। প্রসঙ্গত, এবার 10 দিনের সফরে তিনি আফ্রিকার 4টি দেশ ভ্রমণ করবেন। নির্বাচনে নিজ দলের বড় জয় নিশ্চিত হওয়ার পরই এর মধ্যে ইউরোপের 10 নেতার সঙ্গে কথা বলেছেন হাঙ্গেরির পিটার মাজিয়ার। কিন্তু এখনও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার কথা হয়নি। হাঙ্গেরিতে সর্বশেষ নির্বাচনে পিটার মাজিয়ারের দল তিসা পার্টি বড় জয় পেয়েছে। এর মধ্যে দিয়ে ইউরোপের দেশটিতে পুতিন ঘনিষ্ঠ ভিক্টর অরবানের 1.5 দশকের বেশি সময়ের শাসনের অবসান হয়েছে। ইউরোপের নেতাদের সঙ্গে কথা হলেও মাজিয়ার বলেছেন, তিনি নিজে থেকে পুতিনকে ফোন করবেন না, তবে পুতিন যদি তাকে ফোন করেন নিশ্চয়ই কথা বলবেন। পাকিস্তানের ইসলামাবাদে প্রথম দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আরও এক দফা মুখোমুখি বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। এটা নিয়ে সক্রিয়ভাবে আলোচনা চলছে যেন একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো যায় এবং আবার হামলা শুরু আটকানো যায়। সমঝোতার জন্য ইরান এবং আমেরিকাকে ফের আলোচনায় বসাতে চাইছে পাকিস্তান। সেই চেষ্টা অব্যাহত রয়েছে। বুধবার ইরানের রাজধানী তেহরানে পৌঁছে গিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। তার সঙ্গে পাক মন্ত্রী মহসিন নকভিও রয়েছেন। সূত্রের খবর, আমেরিকার তরফে নতুন একটি বার্তা নিয়ে ইরানে গিয়েছেন মুনির। আসছি দেশের খবরে। মহিলা সংরক্ষণের নামে মোদী সরকার সংসদে যে আসন সংখ্যা পুনর্বিন্যাস অর্থাৎ ডিলিমিটেশনের উদ্যোগ নিয়েছেন, তার সর্বাত্মক বিরোধিতার ডাক দিয়েছে বিরোধী দলগুলি। বৃহস্পতিবার থেকে সংসদে 3 দিনের বর্ধিত বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। তাতে মহিলা সংরক্ষণের নাম করে পুনর্বিন্যাসের সংবিধান সংশোধনী বিল পাস করিয়ে নিতে চাইছে কেন্দ্র। বুধবার এই নিয়ে বিরোধী দলগুলির বৈঠকে সর্বসম্মতভাবে আসন পুনর্বিন্যাসের বিরোধিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী দলগুলির বৈঠক শেষে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে সাংবাদিক সম্মেলনে পরিষ্কার জানিয়ে দেন, মহিলা সংরক্ষণে সমর্থন জানানো হলেও বিরোধীরা সংসদে একজোট হয়ে আসন পুনর্বিন্যাসের বিরোধিতা করবে। এই বিল পাস করতে সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। বুধবার বিকেলে লখনৌ বিকাশনগর এলাকায় একটি বস্তি অঞ্চলে ভয়াবহ আগুন লাগে, যাতে 200টির বেশি ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। অন্তত 30টি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। আগুনের ব্যাপকতা এত বেশি যে 10 কিলোমিটার দূর থেকেও আগুনের ধোঁয়া দেখা গেছে। আগুন লাগায় আশেপাশের বাড়ি ঘর খালি করে দেওয়া হয়েছে। দমকলের 20টি গাড়ি প্রায় 5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। পুড়ে যাওয়া বাড়িগুলোর মানুষজন এখনো রাস্তায়।
দিল্লির মান্ডিতে এসএফআই কর্মী নৃশংস হত্যার প্রতিবাদে বুধবার দিল্লিতে তীব্র বিক্ষোভ হয়েছে। রাজধানী হিমাচল প্রদেশ ভবনের সামনে এসএফআই সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের ওপর বেপরোয়া হামলা চালায় অমিত শাহের দিল্লি পুলিশ। অন্তত 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হয়েছেন এসএফআইয়ের সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজি, সর্বভারতীয় সহসভাপতি সুভাষ জাখর, দিল্লি রাজ্য সভাপতি সুরজ এলামান। এছাড়াও মহিলা সমিতির সর্বভারতীয় যুগ্ম সম্পাদক আশা শর্মা এবং দিল্লি রাজ্য সম্পাদক কবিতা শর্মাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গভীর রাতে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। দেশে জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্বেগের মাঝেও স্বস্তির খবর। 5 কেজি এলপিজি সিলিন্ডারের বিক্রি দ্রুত বেড়ে 14.3 লক্ষে পৌঁছেছে। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের মধ্যে এই ছোট সিলিন্ডারের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানাচ্ছে, সোমবার একই দিনে প্রায় 1.1 লক্ষ 5 কেজি সিলিন্ডার বিক্রি হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যেখানে দৈনিক গড় বিক্রি ছিল 77,000, সেখানে বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1.1 লক্ষে। মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে আহত কোবরা বাহিনীর 5 জওয়ান। ঝাড়খণ্ডের সারেন্ডার জঙ্গলে মাওবাদী বিরোধী অভিযানে গিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। ওই অভিযান চলার সময়ই মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। ওই এনকাউন্টারে বেশ কয়েকজন মাওবাদী আহত হয়েছেন বলে দাবি পুলিশের। পুলিশ সূত্রে খবর, বুধবার ওই এনকাউন্টার হয়েছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার সারেন্ডার জঙ্গলে। সেখানকার ছোট নাগরা থানার বাবুদের জঙ্গলে মাওবাদীদের একটি দল লুকিয়ে আছে বলে খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। বুধবার সন্ধ্যা পর্যন্ত ওই গুলির লড়াই চলেছে বলে জানা গিয়েছে। এখন রাজ্যের খবর। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। আগামী 6 মে মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। এদিন মামলাকারীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে সব সরকারি কর্মচারীদের এখনো ডিএ পাচ্ছেন না তারা। এই অভিযোগ প্রসঙ্গে বিচারপতি পি.কে. মিশ্র বলেন, ডিএ দেওয়ার প্রক্রিয়া যে শুরু হয়েছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে যদি কোনো খামতি থেকে থাকে তবে মামলাকারীদের সরাসরি আদালতে না এসে প্রথমে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির কাছেই আবেদন করতে হবে। কমিটি বিষয়টি খতিয়ে দেখার পরই আদালতে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। বকেয়া ডিএর 25% চলতি এপ্রিল মাসের মধ্যেই মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। বাকি বকেয়া কোন পথে এবং কতদিনের মধ্যে মেটানো সম্ভব তা নির্ধারণের ভার দেওয়া হয়েছে প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির ওপর। এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে শিববাল জানান, রাজ্য সরকার ওই কমিটির নির্দেশ অনুযায়ী কাজ শুরু করেছে। 6,000 কোটি টাকা মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। ধ্রুব তাদের আলোর জ্যোতি। খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ধ্রুবজ্যোতি সাহা নির্বাচনী প্রচারে গেছিলেন নগর ও বাগরাইনে, যেখানে গরু সাধারণ মানুষের রুজি রোজগার। প্রতিটি বাড়িতে নানা মাপের খাটাল, খাটালের ওপর অ্যাসবেস্টাসের ছাদ, তার নিচে দড়ি বাঁধা নানা উচ্চতার গরু। তাদের অভিযোগ, দুধের দাম 50 টাকা কেজি। একটি দেশি গরু বড়জোর 7-8 কেজি দুধ দেয় দিনে। তার খাওয়ার খরচও বেড়েছে, লালনে পালনে আরও খরচ আছে। কিন্তু গরু চাষে যে কষ্ট তা আর কে দেখে? তবে ধ্রুবর বাহিনী দুধের দামের কথা বলেছে। ঝিল্লি খড়গ্রামের মধ্যে নদী একমাত্র পথ, বাঁধ নেই। ঝিল্লির 1030 বাসিন্দাকে খড়গ্রামে আসতে শুকনো সময়ে নদীর ওপর দিয়ে হেঁটে আসতে হয়। সিপিআইএমের খড়গ্রামের দাবিপত্রে তাই প্রথম দাবি ঝিল্লি পুরোডাঙ্গা ব্রিজ। আরও 2টি সেতুর কথা বলা হয়েছে, বালিয়ার পুরন্দরপুর থেকে ধামালিপাড়া নদীর সেতু, ব্রাহ্মণী নদীর যাদবপুর জাফরপুর সেতু। আর আছে পলুর কথা। পলু থেকে গুটি থেকে সুতো, সুতো থেকে মুর্শিদাবাদ সিল্ক। মারগ্রাম ঝিল্লি মহিষাতে রমরমা ছিল সুতো উৎপাদন। এখন দাম পায় না তাঁতি, অথচ বাজারে বিশাল দাম। আর সেই শাড়িতেও আগের মতো কোয়ালিটি নেই। সিপিআইএম দাবি করেছে, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি সরকারে এলে, খড়গ্রামে বামপন্থীরা জিতলে পলু থেকে সুতোর রূপান্তরের ঐতিহ্য তারা ফিরিয়ে আনবে। কয়লা পাচার কাণ্ডের তদন্তে এবার নজিরবিহীন তৎপরতা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।
এই মামলার মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সিন্ডিকেট এবং তার সহযোগী সংস্থাগুলি প্রায় 159.51 কোটি টাকার সম্পত্তি সাময়িকভাবে বাজেয়াপ্ত করল ইডি। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে মামলায় এখনো পর্যন্ত মোট বাজেয়াপ্ত সম্পত্তির পরিমাণ 482.22 কোটি টাকায় পৌঁছল। তদন্তে ইডি জানতে পেরেছে, অবৈধ খনি থেকে উত্তোলিত কয়লা নগদ টাকার বিনিময়ে পশ্চিমবঙ্গের একাধিক সংস্থাকে বিক্রি করা হতো। এই বেআইনি কারবারের মুনাফা লুকানোর জন্য ব্যবহার করা হতো হাওয়ালা নেটওয়ার্ক। কেন্দ্রীয় সংস্থার দাবি, এই পাচার চক্র কেবল ব্যবসায়ীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এতে যুক্ত ছিল স্থানীয় প্রশাসনের একাধিক অসাধু অংশ। তাদের প্রত্যক্ষ মদতেই দিনের পর দিন আসানসোল রানীগঞ্জ শিল্পাঞ্চল থেকে কয়লা পাচার হয়ে পৌঁছে গিয়েছে ভিন রাজ্যের কলকারখানায়। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে ইস্তেহার প্রকাশ হলো বুধবার। উত্তরপাড়ায় লাল ঝান্ডা মানুষের কাছে ভোট চাইছে ক্ষমতার জন্য নয়, মানুষের হয়ে কাজ করার জন্য। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি তিনি বলেন, 350টা পাড়া বৈঠক করা হয়েছে, মানুষের সাথে কথা বলা হয়েছে। তাদের সাথে কথা বলার পর তাদের অভাব অভিযোগ শুনেই তৈরি হয়েছে এই ইস্তেহার। এদিন সাংবাদিক সম্মেলনে মীনাক্ষী বলেন, উত্তরপাড়া সংস্কৃতির পীঠস্থান, মানুষ নিজের চেষ্টায় তৈরি করেছেন লাইব্রেরি, হাসপাতাল, স্কুল, আর সেই উত্তরপাড়া শেষ হয়ে যাচ্ছে। মানুষ মন খুলে কথা বলতে পারছেন না। আমাদের প্রথম কথা, উত্তরপাড়ার যে সাংস্কৃতিক ঐতিহ্য তা ফিরিয়ে আনতে হবে। তৈরি হবে মুক্তমঞ্চ থিয়েটার হল। হল ভাড়া আগে ছিল 3,000 টাকা, এখন 22,000 টাকা নেওয়া হচ্ছে। শিল্প সংস্কৃতির যে বিকাশ আটকানো হচ্ছে। থিয়েটার হল, মুক্তমঞ্চ তৈরি হবে। 17টা স্কুল বন্ধ হয়ে গিয়েছে উত্তরপাড়ায়, 22টা স্কুল মার্জ করা হয়েছে। এলাকার মানুষ বলছে সরকারি স্কুলকে বাঁচাতে হবে, তার সাথে বামেরা বলছে ক্যারিয়ার ওরিয়েন্টেশন সেন্টার খোলা হবে ন্যূনতম সহায়ক মূল্যে। সরকারি চাকরির জন্য প্রস্তুতির ব্যবস্থা থাকবে। সিপিআইএম প্রার্থী বলেন, উত্তরপাড়া শিল্পনগরী বলে পরিচিত ছিল, কিন্তু তৃণমূল শাসনে বন্ধ হয়েছে একাধিক কারখানা। উত্তরপাড়ায় সিপিআইএমের ইস্তেহারে গুরুত্ব পেয়েছে পরিবেশ রক্ষার বিষয়। ইস্তেহারে বলা হয়েছে, গঙ্গার পাড় ধরে তৈরি হবে গ্রিন করিডোর। পাড়ায় পাড়ায় সিন্ডিকেট চক্র দখল করার চেষ্টা করছে, তা আটকানো হবে। মাঠ পুকুর রক্ষা করা হবে। নারী নিরাপত্তার জন্য মেয়েদের ব্রিগেড তৈরির কথাও বলেছে সিপিআইএম। শেষে খেলার খবর। ক্যান্ডিডেটস দাবার মহিলাদের বিভাগে জিতলেন ভারতের আর বৈশালী। ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে লড়ার অধিকার পেলেন এই দাবারু। চলতি বছরের শেষের চীনের জু ওয়েনজুনের বিরুদ্ধে বিশ্বসেরার লড়াই রয়েছে তাঁর। মোহামেডানের পর চেন্নাইন আইএসএলে পরপর 2টি ম্যাচ জিতে আবার ভালো জায়গায় ইস্টবেঙ্গল। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।